গল্পের মাস্টার প্রেজেন্টস ঘড়ি রহস্য শুরু হচ্ছে সৈয়দ মুজতবা সিরাজের ঘড়ি রহস্য। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। এমন আরও বাংলা রহস্য গল্প পেতে সাবস্ক্রাইব করুন গল্পের মাস্টার, আর প্রিয় মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। কর্নেল মাহমুদুল হাসানের প্রিয় পরিচারক আব্দুল মাজেদের দুদিন থেকে সামান্য সর্দি জ্বর। পাড়ার ডাক্তার তারেক হাসান সাহেব তাকে দেখতে এসেছিলেন প্রচুর আশ্বাস দিয়ে, এবং লম্বা চওড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন। দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বকবক করে গেলেন। তারপর হঠাৎ মুচকি হেসে বললেন, আচ্ছা কর্নেল সাহেব, আপনি তো বিখ্যাত রহস্যভেদী। এ যাবৎ বিস্তর জটিল রহস্য ভাস করেছেন শুনেছি, কিন্তু কখনো কি এমন কোনো কেস আপনার হাতে এসেছে যার রহস্য ফাঁস করতে পারেননি? কর্নেল প্রেসক্রিপশনটা দেখছিলেন। বললেন, প্রশ্নটা আপনাকেও করা যায়। ডাক্তার একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, কেন কেন ডাক্তার হিসেবে আপনার সুনাম আছে। আপনি কি সব রোগীর সঠিক রোগ ধরতে পেরেছেন? ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন, কোনো ডাক্তারই এমন দাবি করতে পারেন না। কর্নেল প্রেসক্রিপশনটা ভাঁজ করে টেবিলে রাখলেন। তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন, আমার ক্ষেত্রেও তাই। কিছু কিছু রহস্য ভাস করতে শেষাবধি আমি ব্যর্থ হয়েছি। কর্নেল চোখ বুজে চকচকে টাকে হাত বুলোতে শুরু করলেন। এবার আমার খুব আগ্রহ হল, কারণ দীর্ঘকাল যাবৎ আমি তার প্রায় ছায়া সঙ্গী। অসংখ্য জটিল রহস্য তাকে নিপুণ দক্ষতায় ফাঁস করতে দেখেছি। আমার পক্ষে বিশ্বাস করা কঠিন কোনো ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন। তাই না বলে পারলাম না, আশ্চর্য, কখনো তো আপনাকে ব্যর্থ হতে দেখিনি। তাছাড়া তেমন কোনো কেসের কথা আপনি আমাকে বলেননি। নে পড়ে গেল। বললাম, কিন্তু নেকলেস হারানোটা যত রহস্যময় হোক, কে ওটা চুরি করেছে আপনি তো জানতে পেরেছিলেন। এখন চোর যদি লাপাত্তা হয়ে যায়, আপনার কি করার আছে? খড়ের গাদায় সূচ খোঁজার কাজটা পুলিশের। ডাক্তার অধীর আগ্রহে তাকিয়েছিলেন। বললেন, একটু ডিটেলস বলুন কর্নেল সাহেব। রাজবাড়ির জড়োয়া নেকলেস তখন নিশ্চয়ই প্রচুর দামি। কিভাবে ওটা চুরি গিয়েছিল? কর্নেল বললেন, সেটাই একটা জটিল রহস্য। সেই রহস্য আমি ফাঁস করতে পারিনি। নেকলেসটা নাকি রাজপরিবারের সৌভাগ্যের প্রতীক। পরিবারে নতুন বৌমা এলে অলিমাতে বৌভাতে জমকালো পার্টি দেওয়া হতো। পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকতেন। পার্টি শেষ হলে ওটা খুলে নিয়ে গিয়ে পাতাল ঘরে রাখা হতো। এটাই ছিল বংশানুক্রমের রীতি। সে রাত্রে পার্টি শো হতে তখন প্রায় 12:30 বাজে। হঠাৎ দেখা গেল বৌমার গলায় নেকলেস নেই। হ্যাঁ, কিছু সূত্র থেকে অনুমান করেছিলাম রাজবাড়ির গোবিন্দ নামে এক কর্মচারী যেভাবেই হোক নেকলেস চুরি করেছে। সে একা থাকত রাজবাড়ির একটা ঘরে, কিন্তু তার ঘরে শেষ রাত্রে হানা দিয়ে দেখা গেল তল্পিতল্পা গুটিয়ে সে উধাও হয়ে গেছে। তবে রহস্যটা থেকে গেল, গোবিন্দ কখন কিভাবে নেকলেস চুরি করল? হলঘরের পার্টিতে প্রচুর লোক ছিল, চোখ ধাঁধানো আলো ছিল। সবচেয়ে আশ্চর্য, নতুন বৌমাও টের পাননি কখন তার গলা থেকে নেকলেস উধাও হয়েছে। ডাক্তার ঘড়ি দেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। উঠি কর্নেল সাহেব, এতক্ষণ রোগীরা আমার মুন্ডুপাত করছে। ডাক্তার চলে যাওয়ার পর কর্নেল একটু হেসে বললেন, তারেক হাসান সাহেব ডাক্তার হিসেবে জনপ্রিয়, কিন্তু মশা মারতে কামান দেগেছেন। একে তো মাজেদ ঔষধ খেতেই ভয় পায়, তাতে এত সব ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ। তুমি একটু বসো জয়, দেখি কাউকে দিয়ে ঔষধগুলো আনানো যায় নাকি। বললাম, আমি এনে দিচ্ছি। এই সময় দোরবেল বাজল, এবং ড্রয়িং রুমের দরজায় পর্দার ফাঁকে অবাক হয়ে দেখলাম মাজেদ গিয়ে দিব্যি দরজা খুলে দিল। তারপর প্রায় তাকে ঠেলে এক প্রৌঢ় ভদ্রলোক শটান এ ঘরে এসে ঢুকলেন। কাঁচুমাচু মুখে তিনি বললেন, কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। দাদা বলে গেছেন টাইম ইজ মানি। তো কাগজে আপনার কীর্তিকলাপ পড়েছি, ছবি দেখেছি, অনেক চেষ্টায় ঠিকানা জোগাড় করে ছুটে এসেছি। টাইম ইজ মানি। ওর কথার উপর কর্নেল বললেন, আপনি বসুন, বলুন কি ব্যাপার। ভদ্রলোক সোফায় বসে রুমালে মুখ মুছে বললেন, সব কথা গুছিয়ে বলতে সময় লাগবে, কিন্তু ওই যে বললাম দাদা বলে গেছেন টাইম ইজ মানি। ইংরেজি প্রবাদ বাক্য হলেও কথাটা সত্যি। ভদ্রলোক পাগল নন তো? একটু বিরক্ত হয়ে বললাম, বারবার টাইম ইজ মানি বলছেন, অথচ নিজেই টাইম নষ্ট করছেন। ভদ্রলোক চেটে গিয়ে বললেন, আমার কথা হচ্ছে কর্নেল সাহেবের সঙ্গে। কর্নেল হেসে ফেললেন, ঠিক, তবে উনি একজন সাংবাদিক, দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার জয় চৌধুরী।
আপনি নিশ্চয়ই জানেন, রিপোর্টাররা সব কিছুতে খবর খোঁজেন। ভদ্রলোক ঝটপট আমাকে সালাম দিয়ে বললেন, আপনি সেই বিখ্যাত সাংবাদিক জয় চৌধুরী। কি সৌভাগ্য! আপনি আমার এই খবরটা দয়া করে লিখুন, বজ্জাতের মুখোশ খুলে দিন। হ্যাঁ, এবার খবরটা সংক্ষেপে বলি, কারণ টাইম ইজ মানি। বলে উনি কর্নেলের দিকে ঘুরে বসলেন। আগে আমার নাম ঠিকানা বলি। আমার নাম প্রাণনাথ রায়। ২৭/৩ কামাল পাশা লেনে একটা মেজ বাড়িতে একখানা আলাদা ছোট্ট ঘরে থাকি। চাকরি করি একটা ট্রেডিং কোম্পানিতে। তো কিছুদিন থেকে একটা ভুতুড়ে ঘটনা লক্ষ্য করছি। ধরুন, টেবিলে যে পাঞ্জাবিখানা যেখানে রেখে বেরিয়েছিলাম, বাসায় ফিরে দেখি সেটা ঠিক সেইখানে নেই। কিংবা ধরুন, যে শার্টটা হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রেখে বেরিয়েছিলাম, ফিরে এসে দেখি সেটা সেইভাবে ঝোলানো নেই। একটা কাঠের ছোট্ট আলমারি আছে, তার তালা তেমনই আটকানো, অথচ ভেতরকার জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। রোজ বিকেলে ছড়ি হাতে পার্কে বেড়াতে যাওয়ার অভ্যাস। কাল ছড়িটা দেখি ব্র্যাকেটে যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেখানে নেই। এরকম অসংখ্য ব্যাপার প্রতিদিন ঘটছে। আমি এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। চোর ঢুকলে তো সে কিছু চুরি করত, কিন্তু এ পর্যন্ত কিছুই চুরি যায়নি। আমার সন্দেহ হয়েছিল কেউ বজ্জাস্তি করে আমাকে তাড়াতে চাইছে। কিন্তু গত রাত্রে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যেতেই টেবিল বাতি জেলে দেখি কাঠের আলমারিটা নড়ছিল। সদ্য থেমে গেল। আতঙ্কে সারা রাত্রি আর ঘুম হয়নি। তো টাইম ইজ মানি, আর দেরি করা চলে না। আপনার শরণাপন্ন না হয়ে উপায় ছিল না। কর্নেল চুপচাপ শুনছিলেন। এতক্ষণে বললেন, আপনার ঘরে কোনো দামি জিনিস আছে? না, যৎ সামান্য টাকা করি ব্যাংকে রাখি। এই রিস্টোচটা যদি দামি বলেন, এটা প্রায় সব সময় আমার হাতেই বাধা থাকে। শুধু স্নানের সময় টেবিলে খুলে রেখে যাই। কিন্তু এটা চুরি হয়নি। আপনার বড় ভাইয়ের নাম কি? হরনাথ রায়। তিনি বেঁচে নেই? না, এখন আমি মেজবাড়িতে যে ঘরে থাকি, দাদাভাই সেখানেই থাকতেন। বাউন্ডুলে ছন্নছাড়া প্রকৃতির মানুষ ছিলেন। বিয়ে করেননি। আমার সঙ্গে বহু বছর দাদার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ ২ মাস আগে টেলিগ্রাম পেলাম হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছে। সঙ্গে সঙ্গে ছুটে এলাম কলকাতা। আপনি কোথায় ছিলেন তখন? সাহেবগঞ্জে। আমার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে সেখানে। আমাদের পৈতৃক বাড়িও সেখানে। আমার ফ্যামিলি এখনও সাহেবগঞ্জে আছে। তারপর কি হলো? বলুন। হাসপাতালে দাদা তখন মরণাপন্ন। আমাকে চিনতে পেরে শুধু বললেন, পানু, টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস। ব্যাস, ওই শেষ কথা। কথাটা একটা ইংরেজি প্রবচন। যাই হোক, তারপর দাদার শেষকৃত্য করে কোম্পানির হেড অফিসে গেলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রাজধানীতে বদলি হওয়ার। হেড অফিসে থাকলে অনেক সুযোগ সুবিধে, বুঝলেন তো? বুঝলাম। কোম্পানি তাহলে আপনাকে বদলি করল? হ্যাঁ, দাদার সঙ্গে মেসের ম্যানেজারের বন্ধুত্ব ছিল, তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় ছেড়ে দিলেন। ওই ঘরে তো আপনার দাদার জিনিসপত্র ছিল? ছিল, একটা তক্তপশ, বিছানাপত্র, আলমারি, এই সব। আর কিছু? প্রাণনাথবাবু একটু ভেবে নিয়ে বললেন, আর তেমন কিছু। ও হ্যাঁ, একটা প্রকাণ্ড দেওয়াল ঘড়ি। ঘড়িটা অচল। দাদা কেন ওটা কিনেছিলেন, কেনই বা আর সারাননি, কে জানে। আমি ওটা বেচে দেব ভেবেছিলাম, কিন্তু দাদার স্মৃতি। হ্যাঁ, টাইম ইজ মানি। প্রাণনাথবাবু সায় দেওয়ার ভঙ্গিতে বললেন, কথাটা দাদা বলেছিলেন। সেই থেকে কেন কি জানে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে। আমাকেও। বলে কর্নেল চুরুট ধরালেন। একরাশ ধোঁয়া ছেড়ে ফের বললেন, আপনার ঘরের ভুতুড়ে ঘটনার কথা কি ম্যানেজার কিংবা আর কাউকে বলেছেন? ম্যানেজারকে বলেছিলাম। উনি হেসে উড়িয়ে দিলেন। বললেন, আপনার দাদাও ঠিক একই কথা বলতেন। প্রাণনাথবাবু এবার চাপা গলায় বললেন, ওই মেস বাড়িতে যাওয়ার পরদিন মেসের একজন বোর্ডার আব্দুস সামাদ সাহেব আমাকে বলেছিলেন, ওই ঘরে নাকি ভূত আছে। বহু বছর আগে কে নাকি আত্মহত্যা করেছিল। ঠিক আছে, টাইম ইজ মানি। আমরা আজ বিকেল ৫টা নাগাদ আপনার বাসায় যাব। তবে আপনি যেন কথাটা গোপন রাখবেন। আমরা আপনার কোম্পানির অফিসার হিসেবে যাব। প্রাণনাথবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। কর্নেল অভ্যাসমতো টাকে হাত বুলিয়ে বললেন, কি বুঝলে জয়? ম্যানেজার ওনাকে তাড়াতে চাইছেন। কারণ নতুন বোর্ডার ঢোকাতে পারলে বেশি ভাড়া এবং স্যালামিও পাবেন। তাড়াতে চাইলে তার বড় ভাইয়ের মৃত্যুর পর ওনাকে এই ভাড়ায় থাকতে দিলেন কেন? তাহলে কোনো বোর্ডার, ধরুন সেই আব্দুস সামাদ সাহেব, ঘরটা পাওয়ার জন্য ওনার পেছনে লেগেছেন। কর্নেল হেসে ফেললেন। টাইম ইজ মানি। কথাটা গুরুত্বপূর্ণ ডার্লিং। বিরক্ত হয়ে বললাম, কথাটা দেখছি সত্যিই ভূতের মতো আপনাকেও পেয়ে বসেছে। হ্যাঁ, ওটাই আসলে ভূত। সেই ভূতের উপদ্রব ঘটেছে প্রাণনাথবাবুর ডেরায়। বলে কর্নেল উঠে দাঁড়ালেন।
নিচের ফ্ল্যাটের নীলার ভাইয়ের দিয়ে মাজেদের ওষুধগুলো আনিয়ে নি। তুমি বসো জয়, দুজনে আজ রান্নাবান্না করব, তারপর বিকেলে কামাল পাশা লেনে যাব। দোতলা মেজবাড়িটা খুঁজে বের করতে অসুবিধা হয়নি। ঘিঞ্জি গলির বাঁকের মুখে একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছিল। প্রাণনাথবাবু নিচে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বাড়ির একতলায় দোকানপাট, দোতলায় মেস, শেষ প্রান্তে প্রাণনাথবাবুর ডেরা। তার লাগোয়া ম্যানেজারের ঘর। সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাণনাথবাবু ম্যানেজারকে জানিয়ে গেলেন ওনার কোম্পানির অফিসাররা গুরুত্বপূর্ণ কাজে এসেছে। ভদ্রলোক রোগা এবং বেটে, মুখে অমায়িক ভাব। তালা খুলে প্রাণনাথবাবু বললেন, আপনারা দয়া করে একটু বসুন, আমি চায়ের ব্যবস্থা করে আসি, টাইম ইজ মানি, বলে কর্নেল ঘড়ির দিকে এগিয়ে গেলেন আর নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন। ঘড়ির কাঁটা 12:30 থেমে আছে। বললাম, একেই বলে 12টা বেজে যাওয়া। কর্নেল আমার রসিকতায় কান দিলেন না। একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে তার উপর উঠে আতশ কাজ বের করলেন। একটু পরে বললেন, ডায়ালে কিছু লেখা ছিল, ঘষে ফেলা হয়েছে, তবে ঘড়িটা বিলেতি এবং খুব দামি। হরনাথ কিংবা তার পূর্বপুরুষকে কেউ হয়তো উপহার দিয়েছিল। চেয়ার থেকে নেমে কর্নেল চেয়ারটা আগের জায়গায় রেখে কাঠের আলমারিটার কাছে গেলেন। উঁকি মেরে পেছন দিক দেখে আপন মনে বললেন, সত্যিই এটা নড়ানো হয়েছে। ডান দিকের দুটো পায়া ইঞ্চিটাক সরে এসেছে। কিভাবে বুঝলেন? কোনো আসবাব অনেককাল এক জায়গায় রাখলে মেঝেই তার ছাপ পড়ে। পায়া দুটো সেই ছাপ থেকে সরে এসেছে। এই সময় প্রাণনাথবাবু ফিরে এলেন। তার হাতে চায়ের দুটো কাপলেট। বললেন, আগে চা খেয়ে নিন আপনারা, তারপর সব দেখাচ্ছি। কর্নেল বললেন, আপনি এই আলমারিটা খুলুন। খুলছি, ওতে দাদার জামাকাপড় আর বইপত্র ছাড়া কিছু নেই। প্রাণনাথবাবু কাঠের আলমারিটা খুলে দিলেন। কর্নেল আলমারির ভেতর যেন তল্লাশি শুরু করলেন। তল্লাশি শেষ হলে উনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আপনার দাদার সেই স্যুটকেসটা দেখতে চাই। চামড়ার স্যুটকেসেও কিছু জামাকাপড় আর একটা ফাইল পাওয়া গেল। ফাইলের কাগজপত্র দেখে কর্নেল বললেন, আপনার দাদা দেখছি শেয়ার মার্কেটে ব্রোকার ছিলেন। তাই বুঝি? আমি কিন্তু দাদার কোনো কাগজপত্র এখনো খুঁটিয়ে দেখিনি। আপনি ম্যানেজারকে ডাকুন, ওর সঙ্গে দু একটা কথা বলতে চাই। প্রাণনাথবাবু অবাক হয়ে বললেন, ও কি ডাকা কি ঠিক হবে? আপনি ওকে ডাকুন। কর্নেলের কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল। প্রাণনাথবাবু বেরিয়ে গেলেন, কিন্তু উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে পাশ কাটিয়ে ম্যানেজারের আবির্ভাব হল। প্রাণনাথও ফিরে এলেন। আমার সন্দেহ হল ম্যানেজার দরজার পাশেই হয়তো আড়ি পেতে দাঁড়িয়েছিলেন। কর্নেল বললেন, আসুন প্রভাতবাবু, আপনার সঙ্গে কিছু কথা আছে। প্রভাতবাবু মিটিমিটি হেসে বললেন, আমি বুঝতে পেরেছি আপনারা লালবাজার থেকে এসেছেন, তবে স্যার বড্ড দেরি করে এসেছেন। মরার আগে হরনাথ চোরাই জিনিস হাফিজ করে গেছে। চোরাই জিনিস? তার মানে আপনারা ভালোই জানেন, তবে আমি স্যার ওসব সাতে পাঁচে ছিলাম না। হরনাথ আমাকে বলতো, খদ্দের দেখে দাও, শিকি ভাগ তোমার। আমি ওকে পাত্তা দিইনি। কিন্তু জিনিসটা কি? খুলে কিছু বলেনি হরনাথ, কাজেই জিনিসটা কি আমি জানি না। শুধু এইটুকু জানি জিনিসের দাম ছিল বড় বেশি। হরনাথ আভাস দিয়েছিল লাখের ওপরে দাম। আমার মালিক ভদ্রলোক, যার এই মেজবাড়ি, তিনি কোটিপতি লোক। হরনাথ গোপনে তাঁর কাছেও গিয়েছিল, কিন্তু তিনিও কিনতে সাহস পাননি। আমাকে বলেছিলেন ওই লোকটাকে তাড়াও, কিন্তু তাড়াবো কি করে? এ পাড়ার সব গুন্ডা বদমাশ ছিল হরনাথের হাতে। প্রাণনাথ ক্ষুব্ধ হয়ে বললেন, এসব কি বলছো ম্যানেজার সাহেব? আমার দাদা। ম্যানেজার তাকে থামিয়ে দিয়ে বললেন, খাল কেটে কুমির এলেছ, এখন তুমিই ঠেলা সামলাও পানু, আমাকে এসব ব্যাপারে জড়িও না, বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রাণনাথবাবু ধপাস করে বিছানায় বসে বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার দাদা বাউন্ডুলে ছন্ন ছাড়া ছিলেন বটে, কিন্তু ওকে চোর অপবাদ কেউ কসমিনকালে দেয়নি। আর দামি চোরাই জিনিস যদি ওর কাছে থাকবে, আমি তার খোঁজ পাব না কেন? যদি বেচে দিয়েও থাকেন, সেই টাকাই বা গেল কোথায়? কর্ণে চুরুর ধরালেন। আমি বললাম, এবার মনে হচ্ছে আপনার ঘরে কেউ আপনার দাদার চোরাই জিনিস বা তা বিক্রি করা টাকা খুঁজতেই ঢোকে। প্রাণনাথবাবু প্রায় আর্তনাদ করলেন, তেমন কিছু এ ঘরে নেই। কর্নেল ঘড়িটার দিকে তাকিয়েছিলেন। বললেন, আপনার বড় ভাই বলেছিলেন টাইম ইজ মানি, তাই না? হ্যাঁ, টাইমের সঙ্গে ঘড়ির সম্পর্ক আছে। আপনি ঘড়িটা সারাতে দিচ্ছেন না কেন?
সারাতে অনেক টাকা লাগবে, অত টাকা পাবো কোথায়? আমি নিজের খরচায় সারিয়ে দেব। আমার ধারণা ঘড়িটা চালু হলে আপনার ঘরে আর ভূতের উপদ্রব হবে না। ওই অচল ঘড়িই আপনার ঘরে ভূত ডেকে আনছে। প্রাণনাথবাবু ফ্যাল করে তাকিয়ে রইলেন। কর্নেল চেয়ার টেনে নিয়ে দেওয়াল ঘড়ির তলায় গেলেন। তারপর চেয়ারে উঠে প্রকাণ্ড ঘড়িটা নামিয়ে আনলেন। বললেন, 7 দিনেক পরে আমার কাছ থেকে এটা ফেরত নিয়ে আসবেন। কোনো বড় কোম্পানিতে এটা সারাতে দেব। ইলিয়েট রোডের 3 তলায় অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ঘড়িটা খুলতে শুরু করলেন। বললাম, সব ছেড়ে এই ঘড়ি নিয়ে পড়লেন কেন? কর্নেল হাসলেন, কারণ টাইম ইজ মানি। কর্নেল, আমার ভয় হচ্ছে এই অচল ঘড়ি আপনার মগজও অচল করে দিয়েছে। ডায়ালের কাঁচ খুলে আতস কাঁচ রেখে কি দেখতে দেখতে কর্নেল বললেন, এবার স্পষ্ট পড়া যাচ্ছে, presented to Mr. Gobindo Roy for his sincere service and honesty on the occasion of Bahadur Chaudhury's 71st birth anniversary. চমকে উঠলাম, কর্নেল, এটা তাহলে সৈয়দাবাদ রাজবাড়ির উপহার? এই উপহার হরনাথের হাতে গেল কি করে? ডার্লিং, হরনাথই গোবিন্দ। হরনাথের স্যুটকেসের ভেতর কয়েকটা পুরনো নেম কার্ড খুঁজে পেয়েছি। এই দেখো, হরনাথ নাম ভাড়িয়ে রাজবাড়িতে কেয়ারটেকারের চাকরি জুটিয়েছিল। বুঝেছি, কিন্তু জড়োয়া নেকলেসটা গেল কোথায়? ভুলে যাচ্ছ জয়ন্ত, মৃত্যুর সময় হরনাথ বলেছিল, পানু, টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস। পানুবাবু সূত্রটা বুঝতে পারেননি। নেকলেস চুরি হয় রাত 12:30টায়, তাই ঘড়ির কাঁটা 12:30টায় রেখেছিল হরনাথ। আর নেকলেসটা বলে কর্নেল ডায়াল খুলে ফেললেন এবং ভেতর থেকে একটা লাল ভেলভেটে মোড়া প্যাকেট বের করলেন। প্যাকেট খুলতেই দেখা গেল ঝলমলে হিরে মুক্ত বসানো সোনার ঝালর দেওয়া একটা জড়োয়া নেকলেস। কর্নেল মিটিমিটি হেসে ফের বললেন, টাইম ইজ মানি। তবে হরনাথ কিভাবে নেকলেস চুরি করেছিল এখন বুঝতে পারছি। এই দেখো, পিঠের দিকে নেকলেসটার ক্লিপ ঠিকভাবে আঁটা নেই। সহজেই খোলা যায় কিংবা নিজে থেকেও খুলে পড়তে পারে। বিয়ের পার্টিতে নতুন বৌমা নিশ্চয়ই ঘুমে ঢুলছিলেন। সেই সময় নেকলেস খসে পড়ে থাকবে, কেয়ারটেকার উপহার সামগ্রীর দায়িত্বে ছিল, সে সুযোগটা ছাড়েনি। ক্লিয়ার? সা দিয়ে বললাম, অল ক্লিয়ার। টাইম ইজ মানি, এটাও ক্লিয়ার।